কি খবর তিনজনের? মানে আমি নিজেকে জিজ্ঞেস করছি কি খবর। আসলে যাই হোক, অরিত্র এত ভালো অ্যাক্টর, আমরা এক্ষুনি আগের ভিডিওটা শেষ করেছি, পরের ভিডিওটা শুরুতে বলছে কি খবর। আরে ভাই এত acting করতে হবে না। আমরা আমরা একটা জিনিস দেখো, কোনো একটা ভিডিও ড্রপ করি, পরপর ধরো একসাথে শুট করে দুটো ভিডিও ব্যাক টু ব্যাক ড্রপ করি, তারপরে আবার আমাদের বড় গ্যাপ হয়ে যায়। অডিয়েন্স বলছে কোথায় তোমরা, এটাই প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আসলে সাগর নীল এত প্রেম করতে ব্যস্ত যে সময় দিতে আচ্ছা পারে না। আচ্ছা 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 আচ্ছা, সেই তো চলো চলো আমরা টপিক আসি। দর্শকদেরকে বলতে চাই যে রূপমের অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই কারণে আমাদের একটু ডিলে হয়। রূপম, এখন তোমার শরীর কেমন আছে? এই যে এই দেখতে পাচ্ছ দাঁড়াও, এই যে দেখাচ্ছি, এই জায়গাটার মধ্যে আমার হচ্ছে এরকম একটা কাজ ঢুকেছিল, মানে এই জায়গাটা এখন ঠিক আছে, এই জায়গাটা কাজ ঢুকে গেছিল। আরে আমরা বাইক করে স্কুটি করে যাচ্ছিলাম, একটা তোমার টোটো, মানে ব্যাটারি টোটো গুলো হয় না, লোকটা মানে ঘুমিয়ে পড়েছিল মদ খেয়ে, ঠিক আছে, আর ওইটা এসে পুরো আমাদের মারে, পিছনে একটা গাড়িতে মারে। লোকটার মুখটা দেখে যেটা সাগর নীলই ছিল মনে হয়। বলছে আজ গাড়ি তেরা ভাই চালায়। সে অনেক সময় হয় না যে টোটোতে উঠেছে, ভাড়া দিয়ে টোটোতে উঠেছে, উঠে বলেছে যে আমি চালাবো, দিয়ে টোটোওয়ালাকে পিছনে বসে ও চালাচ্ছে। আমাদেরকে মেরে দিয়ে তুই হাসবে দেখে, লোকটা রাস্তায় পড়ে, মানে ওর কোনো সেন্স নেই, রাস্তায় পড়ে রয়েছে। আমি যে র্যাপিডোওয়ালা দুজন উল্টে ছেড়ে পড়ে আছি, লোকেরা আসছে, ও গাড়ি ফাড়ি ছেড়ে ও উল্টে রাস্তার মধ্যে শুয়ে গেল, কোনো ব্যাপারই না ভাই, এদের ঠুকে দিয়ে যাতে কি হয়েছে। কোন জায়গায় হয়েছিল এটা? কোন জায়গায় হয়েছিল তোমার? এটা গড়িয়ে যাওয়ার পথে ওই মাঝখানে একটা জায়গায় হয়েছে, তোমার চাতা বাগানের ওখানে হয়েছে। আর মানে এইখানে সমস্যা কি, ওই গাড়িটার যে কাঁচটা হয় না, সামনে যে ফ্রন্টের কাঁচ পুরো ভেঙে এখানে ঢুকেছে। যাই হোক, আমরা টপিক গুলোতে চলে যাই। সব থেকে প্রথমে সাগর নীলের সব থেকে পছন্দের হিরো আমির খানের ছবি সিতারে জামিন পার, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমির খান কেন বললাম সাগর নীলের সব থেকে পছন্দের হিরো, বিকজ আমির খান এসে যেহেতু লাল সিং চাড্ডা হিট দিতে পারেনি, তাই জন্য বলে বেড়ায় যে মেন স্ট্রিম স্ক্রিপ্ট নয়। আর সাগর নীল সেটাই আবার ঘুরিয়ে ফিরিয়ে বলে যে তুমি যদি দেখো দাদা, লাল সিং চাড্ডা কিন্তু মেন স্ট্রিম নয়। আমির খান কি তাই বলছে নাকি? আমির খান কি তাই বলছে নাকি? হ্যাঁ, আমির খান তাই বলছে। হ্যাঁ, প্রত্যেকটা ইন্টারভিউতে আমাকে দেখেঙ্গে আমি তো এরকম কথা না। একটা জিনিস তুই, সাগর নীল কি ভালো অ্যাক্টিং করছে জানি না, আমির খানকে ওই স্ক্রিপ্টটা কে লিখে দিচ্ছে, বলতে কে বলেছে ওটা সব জায়গায়? ওটা তুই তো করেছিস। আমির খানের পিয়ার আমি, তাই তো? না না, আমির খানের ইন্টারভিউ অ্যাকচুয়ালি আমি সবসময় দেখি। এবার লাস্ট কয়েকদিন আমি দেখলাম এত বাকওয়াস করছে, আমি জন্য আমির খানের ইন্টারভিউ শেষ কয়েকটা যা মুক্তি পেয়েছে দেখা ছেড়ে 5 ঘন্টার একটা ইন্টারভিউ হয়েছে লালন টপে, 5 ঘন্টা। ওইটা দেখো, ওটা হেভি হয়েছে, ওটা আউটস্ট্যান্ডিং ইন্টারভিউ। ওটা আমি একটা আমরিশ পুরি রিল দেখছিলাম, আমরিশ পুরি ব্যাপারে বলছিল, ওইটাই তো। আচ্ছা 5 ঘন্টার ওটা, 5 ঘন্টা, 5 আওয়ার্স। বললো না যে আমাকে হেভি ধমক দিয়েছে, ওটাতে সত্যি মানে এমন ভাবে আমির খান বলছে, হেভি লাগছে শুনতে এই জায়গাগুলো। যাই হোক, আমরা সিতারে জামিন পার নিয়ে বলি। আমার সিতারে জামিন পার বেশ ভালো লেগেছে। আমি ছবিটা থেকেছি, কারণ আমার এর আগে দুটো ভার্সনই দেখা, এবং এই ছবিটার মধ্যে যেটা করা হয়েছে, আমি আগেও সেটা প্রোমো দেখেই বুঝতে পারছিলাম যে কমেডিটাকে তারা আরেকটু লাউড করেছে ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য, যেটা অরিজিনাল ছবিতে মানে কিছু বিষয়পত্র এত লাউড ছিল না, এটা এখানে লাউড করেছে। বাট বিষয়টা খুব ভালো ওয়ার্ক করেছে, মায়ের সাথে ছেলের কেমিস্ট্রি বা হচ্ছে এই টিমের মধ্যে যেরকম ধরনের কমেডি গুলো সেগুলো আমার জন্য ওয়ার্ক করেছে, ছবির ইমোশনটা ওয়ার্ক করেছে। আর ছবির শেষের যে জায়গাটা যেখানে আমির খান ওই কেঁদে আবার ঢুকবে, ভীষণ ভীষণ ভালো। আর বিষয়টা হচ্ছে আমার যেটা ছবিটার মধ্যে একটা জিনিস খারাপ লেগেছে, মানে কয়েকটা জিনিস এতটা সেম টু সেম, মানে চেঞ্জই করেনি। দেখবে বলটা যাচ্ছে, ইয়েতে ঢুকবে, ওই বলের যে শটটা, বলের যে পিওভিটা, ওটা পর্যন্ত সারা সেম রেখে দিয়েছে। এখানে কিছু কিছু একটা, ওই যে মেয়েটা যেমন, তারপরে হচ্ছে যে হচ্ছে সব থেকে বেশি এজেড এই টিমে, এদেরকে হুবহু একই রকম দেখতে। এই জিনিসপত্র, এই শর্মা যে জিনিসপত্র গুলো চেঞ্জ করতেই পারতো আর কি। যাই হোক, বাট আমার জন্য ছবিটা ওয়ার্ক করেছে, আমার ছবিটা বেশ বেশ ভালো লাগছে। সাগর নীল, তোমার? সাগর নীল কি ফ্রিজ হয়ে গেল নাকি?
না, আমার নেট একটু প্রবলেম করছে বোধহয়। যাই হোক, ছবিটা দেখো, প্রথম কথা হচ্ছে কমেডিটা ডেফিনেটলি ওয়ার্ক করেছে। আর যেটা আমি সবসময় বলি যে আমার ক্ষেত্রে যেটা হয়, সবার ক্ষেত্রে আমি জানি না, একটা তো দেখো কিছু সার্টেন জায়গাতে আমির খানের কিছু প্রিভিয়াস পারফরমেন্সের কথা মনে পড়ে, এটা একদম সত্যি কথা। কিন্তু একটা ছবির ওয়ার্ল্ডে একবার ইনভেস্টেড হয়ে গেলে না, একবার যদি সেটা মেকার করে দিতে পারে, আমার মানে অডিয়েন্স হিসেবে আমাকে এঙ্গেজ করে দিতে পারে, তখন না আমার ওই জিনিসপত্রগুলো ধীরে 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 আবছা হতে শুরু করে। তখন আমি সম্পূর্ণরূপে গল্পটাতে আর কি ঢুকে যাই আর কি। তো সেই জিনিসটা সিতারা জামিন পার করতে পেরেছে। মানে ওই এঙ্গেজমেন্টটা হয় কমেডিটার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে ইমোশনাল যে বিটস গুলো রয়েছে, বিশেষ করে ছবিটা যেখানে গিয়ে শেষ হয়, শেষ যে দৃশ্যটা রয়েছে যেখানে আমির খানের ক্যারেক্টারটা বেরিয়ে যাচ্ছে, নতুন কোচ এসেছে, এবং তারপর আমির খান আবার ফিরে যায় ওদের সঙ্গে দেখা করবে বলে, ওই সিনটাতে কিন্তু আমির খানের পারফরমেন্স অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে। এবং তাছাড়াও তুমি একটা বলা যেতে পারে যে জেনেলিয়ার সঙ্গে যে অ্যাঙ্গেলটা, যেটা অরিজিনালেও একটা মানে ওই অ্যাঙ্গেলটা আরেকটু এখানে এক্সপ্লোর করতে পারতো। আমির খান যখন করলো অ্যাডাপ্টেশন বা রিমেকই করেছে, এটা তো অ্যাডাপ্টেশন বলা যায় না অ্যাকচুয়ালি, ওই জায়গাটা আরেকটু ফ্লেশড আউট হতে পারতো। তবে ওই জায়গাটা কিন্তু আমার হেভি লেগেছে। তার মনের মধ্যে কিছু একটা পাঞ্চ লাইন চলছে, সেটা জেনারেলি বক্সিং করছে আর মালটা গিয়ে ওরকম আওয়াজ শুনে বলছে মেরে যাতে শুরু হয়ে বলে মালটা মেরে গেলে বলে দরজাটা খুলে ঢোকে আর এক ঘুষি মারে, আর ব্যাকগ্রাউন্ডে গানটা চলছে, আমির খানের গানটা আমার হেভি লেগেছে ওই জায়গাটা। না, আমার দেখো সিনেমাটা নিয়ে ডিসেন্ট লেগেছে, কিন্তু আমার খালি মানে দেখো আমেরিকান রিমেকটা তো ওটা স্প্যানিশের থেকে অনেকটা চেঞ্জেস করেছিল, ঠিক আছে? ওখানে ওই ওর মানে বিয়ে হয়নি, ওই একটা মেয়ে মানে যে মেয়েটা ওর গার্লফ্রেন্ড হয় আর কি, সে তারই মানে ভাই আর কি ওখানে শিখছে। আর আমেরিকান রিমেকটা দেখো একটু ছোট, ছবিটা একটু ছোট, ঠিক আছে? তো এটা এটা তো স্প্যানিশ রিমেকটার সাথে আর কি খুব ক্লোজ রেখে, মানে স্প্যানিশ ভার্সনটার সাথে খুব ক্লোজ রেখেছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমার দেখো একটা জিনিস, হচ্ছে আমির খানের পারফরমেন্সটা না আমার একটু মানে দেখবে, তুমি দেখবে যখন ওই বাস্কেটবল যে আরেকটা কোচ কেউ মারে, তারপরে দেখবে একটা ডাকে না যে अरोरा जी आप गुलशन अरोरा आपको निकाला जा रहा है, आपको सस्पेंड किया जा रहा है। তুমি আমির খানের পারফরমেন্সটা দেখবে, আচ্ছা মানে তো দেখবে মানে প্রচন্ড অ্যানিমেটেড, মানে এত বেশি করার দরকার ছিল না। এরকম তুমি দেখবে এত বেশি মানে ওই ক্যারেক্টারটার সাথে যাচ্ছে না। তুমি দেখবে আমির খানের, তুমি দেখবে গোটা সিনেমাতে খালি এরকম হাতটা এরকম করছে, হাতটা এরকম করে যাচ্ছে। তুমি দেখবে প্রত্যেকটা সিনে, ইভেন ওই জজের সাথে দেখা করতে গেল যেখানে, যে আপনি আপনার ভাতিজাকে মানে টিউশন লাগিয়েছেন, দেখবে একটা ডায়লগ আছে না, যে জজটা বেরোচ্ছে ও বাইরে দাঁড়িয়ে, ওখানেও তুমি দেখবে ম্যাডাম মানে এত বেশি অ্যানিমেটেড। শক্তি কুমারটা যেটা তুমি দেখবে, শক্তি কুমার সিক্রেট সুপারস্টারে অরিত্রদাকে দিয়ে করাতো, ওখানে অ্যানিমেটেড ব্যাপারটা কনভিন্সিং করে দিয়েছে। রোলটা অরিত্রদাকে দিয়ে করাতো, তো আমির খান করে ফেলেছে ভুল করে। সিরিয়াসলি আমি বলছি এত বেশি ভাই এটা আমি কি দেখা বুঝতে পারছি না। আমি তুমি দেখবে, না না আমি বলছি যে এমনি কমেডি সিনে ধরো ক্যারিকেচারিস্ট করছে, ঠিক আছে আমি মানলাম, আমি কোথায় ডিফারেন্সটা তোমাকে বলছি। তুমি দেখবে শক্তি কুমার তো সিক্রেট সুপারস্টারে প্রচন্ড ওরকম অ্যানিমেটেড একটা ক্যারেক্টার, আনু মালিক টাইপের, ঠিক আছে? বেটা ক্যা লোগি কোক কোক এরকম করে করে, ওরকম কমেডি করছে। কিন্তু তুমি দেখবে তার ঠিক পরের মোমেন্ট, একটা মোমেন্ট আছে যে মেয়েটা ওকে বাইরে ডেকে এনে বলে দেখুন, গানটা বলে যে গানটা না আপনি এই গানটার মনে হচ্ছে এটা কোনো রিমিক্স ভার্সন, যেটা অরিজিনালটা কোনোদিনও বেরোয়নি, তো আপনি অরিজিনালটা গাইতে দিন আমাকে। তখন দেখবো একটা মোমেন্টের জন্য মানে ভাবে যে 2005-এ আমি এই গানটা বানিয়েছিলাম, দেখবে নিজে নিজেই বলে যে 2005-এ আমি গানটা তুমি দেখো ওই একটা মোমেন্টের জন্য তোমার মনে হয় যে না, শক্তি কুমার এটা সেজে থাকে দুনিয়াকে দেখাবার জন্য। অ্যাকচুয়ালি শক্তি কুমারের মধ্যেও একটা মানে আছে। তুমি দেখো একটা ছোট মোমেন্ট এইখানে, এবার এটা না সিতারে জামিন পারে নেই। তুমি দেখবে ছাতের উপর সেই গেল না, ওকে পাঠালো বলে উপরে যা, গিয়ে দেখলো জেনিলিয়া দাঁড়িয়ে আছে। তুমি জেনিলিয়ার সাথে প্রথম কনভারসেশনটা দেখো, যেখানে ও বলছে না যে মুঝে এক ছোটা সা গুলশন চাইয়ে, তো তুমি দেখো আমির খান তখনও মানে ওই অ্যানিমেটেড প্লে করছে, আরে কিতনি বার বল দিয়া হ্যায় বাচ্চা নেই চাইয়ে, রোজ ঝগড়া করুন, দেখবে এরকম করে কথা বলছে। আর ভাই ওইখানে কেন ওরকম করছো? এন্ড আমির খান তো সাটেল অভিনয় পারে, এরকম তো নয় যে আমির খান ওইটাই করে খালি। আমির খান তো ধোবিঘাটের মতো ছবি করেছে। ইভেন তুমি দেখবে 3 ইডিয়টসেও র্যাঞ্চো কিন্তু প্রচন্ড অ্যানিমেটেড ক্যারেক্টার, আমির খান কিন্তু প্রচন্ড মুভ করে করে, কিন্তু যেখানে ইমোশনাল সিন আছে সেখানে কিন্তু আমির খান খুব সাটেল অভিনয় করছে। আমার কথা হচ্ছে ইমোশনটা তো ধরছে না, মানে এইটা কেন হবে? এটা আমির খানের থেকে আমি এক্সপেক্ট করবো না। তো এটা কেন প্রথম, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ছবিটা না প্রচন্ড প্রিচি, যেটা অরিজিনালটাও নয়। তুমি দেখবে ওই যে পাঞ্জাবি যে সর্দার যে ক্যারেক্টারটা হয়েছে, ও প্রত্যেকটা জিনিস বসে বসে বুঝিয়ে 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 দিচ্ছে, প্রচন্ড বেশি আছে এটা।
এটা কিন্তু অরিজিনালটাতে এত বেশি নেই, মানে অন দ্য ফেস নেই। সেইটা একটা করেছে, কমেডিটা অ্যানিমেটেড করেছে, যেটা আমার মনে হচ্ছে একটু লাউড হয়ে গেছে। আর অরিজিনালটাতে যে যে খামতিটা ছিল সেটাকে এখানে কিছুভাবেই, মানে যেটা সাগর নীল অলরেডি বললে, যে সেটাকে যে রেকটিফাই করবো বা বেটার করবো সেটারও কোনো চেষ্টা ছিল না। তো ওই জন্য আমার মনে হচ্ছে, তবে আমি স্টিল বলবো যে ইটস আ ডিসেন্ট ওয়াচ। মানে যে শর্মা জি, ওই ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে। বা ও কমেডিও কিছু ওয়ার্ক করেছে, যেরকম মেরি মেরি গার্লফ্রেন্ড প্রস্টিটিউট বলে একটা ডায়লগ দেয় না, আরে বোবালা শব্দ নেই বলতে, ওইগুলো মানে ভালো লেগেছে। কিন্তু প্রবলেম হচ্ছে ওটাই। তবে আজকে আজকে আমরা সাগর নীলের আর একটা জিনিস দেখো, অরিত্র এরকম ভাবে বলে যাচ্ছে সাগর নীল টপ টপ খাওয়ার নিচে মুখে পুরো আবার মুখটা নাড়িয়ে তুমি তো অবাক মানে হচ্ছে যে সাগর নীল খেতে খেতে কথা বলতে একবার খেলাম, একটা বাইট খেয়েছি, একটা বাইট। একবার খেয়েছি, একবার। বলো। কারা শুনেছেন তারা অবশ্যই আরে কমেন্টে জানাবেন। ব্রেকফাস্ট করিনি, সকাল সকাল থেকে বকবক করছি, ব্রেকফাস্ট করিনি। কি খেলি কি? আমরা পরের টপিকে চলে আসি, তারপর সাগর নীলের ব্রেকফাস্ট মেনু সম্পর্কে জানছি। পরের টপিক হচ্ছে ওল্ড বয়। তো ওল্ড বয় সিকুয়েল আসছে, ঠিক আছে, ওল্ড বয় সিকুয়েল আসছে। তো সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য বলো? এবং সাগর নীল কি কখনো অক্টোপাস খেয়েছে? না, কোনোদিন অক্টোপাস খাইনি, খাওয়ার ইচ্ছাও নেই, এবং আমার মনে হয় যে আসা উচিত নয়। মানে কিছু ছবিকে না, কিছু ছবি নিজের জায়গায় ছেড়ে দেওয়া উচিত। মানে ওটাকে নিয়ে আবার নাড়াঘাটা করা, যদি গল্প আগে থেকে মেকারের কাছে থাকে, যেরকম ধরো রাজামৌলি, ঠিক আছে, ও আগে থেকেই ভেবে রেখেছে যে আমি দুটো পার্ট করবো বাহুবলী, তাহলে ঠিক আছে। কিন্তু হয়ে গেছে একটা ছবি, সেটার পরে এবার হতেও পারে দেখো যে ডিরেক্টরের কাছে একটা ভীষণ ভালো গল্প আছে, যে কারণে সে এত বছর বাদে ওই ওয়ার্ল্ডটাতে আবার ফিরতে চাইছে, এটাও হতে পারে, এটা সম্ভাবনা প্রবল। যদি সেটা হয় তাহলে খুব ভালো কথা। কিন্তু ওল্ড বয় ফেমাস বলে আমি জানি না এই ফিল্ম মেকার সেটা করছে কিনা, আমি জানি না কিভাবে রিয়াক্ট করবো আসলে এই আপডেটটাতে। কারণ সিকুয়াল হলে এখন না ভয় ধরে গেছে, ম্যাক্সিমাম সিকুয়ালই তো ফেল করে, স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতেই পারে না। তবে আমি আশা করবো যে বক্স অফিসের কথা মাথায় রেখে এই সিকুয়াল বানানো নয়, পিওরলি সিনেমাটিক ভ্যালুর দিক থেকে বানানো, সেক্ষেত্রে মেবি ভালো হবে। তবে খুব একটা হাই হোপস রাখতে পারছি না। আমার দুটো মানে জিনিস কাজ করে, একটা হচ্ছে টপ গানের মতো ছবি, যার সিকুয়াল হচ্ছে এত বছর পর টপ গান ম্যাভরিক আসছে, দেখে বস ফুল বসতে পারছি। আবার উল্টো দিকে ম্যাট্রিক্স এর মতো ছবি পরবর্তী পার্ট আসছে, এবং যদিও ম্যাট্রিক্স এর কোনো পার্টই তারপরে ভালো হয়নি, কিন্তু তাও না ওগুলো ঠিক আছে, দেখলাম ঠিক আছে, কিন্তু লাস্ট পার্টটা ম্যাট্রিক্স এর যেরকম, মানে ওটা দেখা যায় না অবশ্য। আর ম্যাট্রিক্স যে লেভেলের ছবি, আর ওল্ড বয় ছবিটা, আমি তোমার ছবিটা একটা ইনসিডেন্ট বলি, আমি বহু বছর আগে ওল্ড বয় কিন্তু আমি দেখিনি, আর তখন মানে এত ছবিও দেখছিল, চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটা সিন দেখেছিলাম, সঞ্জয় দত্ত বহু রেস্টুরেন্টে গিয়ে মোমো খাচ্ছে। আমার সিনটা হেভি লেগেছিল, যে সালা কি সিন খাচ্ছে এরকম ভাবে, আর প্রত্যেক জায়গায় খেয়ে না এত ইন্টেন্স, এরকম লুক মাথা নাড়ে না করে না করে না করে। আমি ওইটুকু জায়গায় দেখেছিলাম। বহু বছর পর যখন ওল্ড বয় দেখছি, আমি তখন বুঝতে পারছি আমার সেই সময় দেখা একটা ছোট্ট সিন, ওটাই হচ্ছে এই ছবিটা রিমেক। তখন বুঝতে পারছি। এবার ইয়ে কিন্তু আরে হিন্দি যে ছবিটার নামটা কি জানো ছিল? জিন্দা। জিন্দা। যেটা ওয়ার্ক করে না সেটা হচ্ছে জিন্দা টুইস্ট। এবার ইন্ডিয়ান ছবি বলে ওই টুইস্টটা রাখেনি। জিন্দা কিন্তু গোটা ছবিটার মেকিং ফেকিং ভালো, এবং সঞ্জয় গুপ্ত ওই ফিল্ডে নিতে পেরেছে। ছবির শেষে গিয়ে ছবিটা ঝাড় খেয়ে যায়। এবং তুমি ওল্ড বয় যারা প্রথমবার দেখবে, অরিজিনাল ওল্ড বয় যারা দেখবে, ছবির বেস্ট সিন, মানে একটা মানুষ যেবার জ্যান্ত কিছু চাইছে, জ্যান্ত অক্টোপাসটাকে খেয়ে নেবে, এবং মুখে এইসব জায়গায় অক্টোপাসটা ধরবে আঁকড়ে, ওরকম মেকিং, ওরকম একটা শট, মানে শটটা জাস্ট রেখে দেওয়া, পুরো শটটা রেখে দেওয়া, এবং ও চিবিয়ে খাচ্ছে। ওই একটা শটের একটা সিনের যা ইম্প্যাক্ট, আচ্ছা আচ্ছা ইমোশনাল সিন, আচ্ছা আচ্ছা ইন্টেন্সের ইম্প্যাক্ট নেই। এবং হচ্ছে ওই শটটা হাতুড়ি দিয়ে ফাইট, মানে আজও হচ্ছে ওই শটটার যা, মানে কি বলবো, ওটার যা ক্রেজ, ওটার যা ভ্যালু, আর ছবির এন্ডিং, ছবির যে টুইস্ট, ওই যে জিভ কেটে ফেলা, ওই যে মাথায় গুলি করা, মানে আমার ওল্ড বয় মুখস্থ। তো সেই ছবির সিকুয়াল মানে ম্যাক্সিমাম চান্স আমরা জানি আগের মতো হলো না, মানে হবে না হয়তো। তো কোথাও তো একটা মনে হয় যে না করাই ভালো। তবে হয়তো যেটা সাগর নীল বললো, পরিচালকরা তারা ভীষণ ভালো একটা আইডিয়া ক্র্যাক করতে পেরেছে, যে কারণে সে এত বছর পর ভাবছে
যে ওল্ড বয়ের সিকুয়াল বানাবো দেখার। তবে এরকম ধরনের ছবি মানে যদি আমরা কখনো শুনি যে শশাঙ্কের পার্ট 2 আসছে, মানতে পারবো। তো এটাই বলছি সাগর নীল, তুমি মৃগয়ের মধ্যে খাকির ইন্সপিরেশন দেখতে পেলে, ওল্ড বয়ের ইন্সপিরেশনটা দেখতে পাওনি? এই যে ওয়ান্টন Old সিনটার Boy- কথা বলছে, হ্যাঁ কোন তো সিনটা? দেখতে পাওনি? ঋত্বিক ওই যে রোল খেয়ে খেয়ে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ট্র্যাক করে, ওটা তো ওল্ড বয়। হ্যাঁ ওটা দেখতে ওটা তো গেছি, old ওটা boy। দেখতে। আচ্ছা আচ্ছা, না ওটা 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 ওল্ড মাথায় বয় আছে। কি ছিল, যে ও ওই ওয়ান্টনের টেস্টটা খুঁজছিল, তাই ও বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে ওয়ান্টনটা খেয়ে ট্র্যাক আচ্ছা করে। আচ্ছা আচ্ছা এখানে তো আচ্ছা ঋত্বিক তো আচ্ছা। এভিডেন্স থেকে চাটে, দিয়ে তারপরে বিভিন্ন দোকানে রোল খেতে খেতে ও ট্র্যাক করে যে আচ্ছা এই দোকান থেকেই খেয়ে এসছে না ওটা। এটা এটা ওটা তো এটা old boy। অ্যাকচুয়ালি ভালো, মানে এটা অ্যাকচুয়ালি ভালো ইন্সপিরেশন। এটা এটা কিন্তু ধরা কঠিন আছে কিন্তু, মানে যেভাবে রোল দিয়ে রিপ্লেস করেছো ওটা ধরা যাবে না সহজে। বলে দিচ্ছি তাই। এ কি গো, তুমি তাহলে কি ক্রিটিক, তুমি এসে এটা বলবে তো খাকিটা দেখতে পেয়েছো, যেটা ডাইরেক্ট ইন্সপিরেশন আছে, আর ওল্ড বয়টা দেখতে পাচ্ছ না, ক্যামোফ্লেজ করা আছে। না মৃগয়া নিয়ে আচ্ছা, আমি তোমাদের থেকে এমনি জিজ্ঞেস করতে চাই, মানে যে মৃগয়ের রিভিউতে দেখলাম সাগর নীল বলছিল যে ইনভেস্টিগেশনটা অতটা জমেনি, তুমি বলছিলে কেন এটা তোমার মনে হয়েছে, মানে ফার্স্ট ধরো হাফে যে ধরো এই রোলের সিনটাই, ঠিক আছে, হুম। এই রোলের সিনটাকে যেভাবে আর কি প্রেজেন্ট করা, সেটা আমার জন্য সত্যি বলতে জমেনি। মানে ওটা আমার মনে হচ্ছে যে কোথাও যেন একটা মানে মানে কি বলবো, মানে জিনিসটা কোইন্সিডেন্টাল আর কি। ঠিক আছে, এবার এটাও মেবি প্রেজেন্ট করা ভালো হলে হয়তো দেখতে ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু সিনটা আমি জানি না কেন আমার জন্য, মানে আমি রেজনেটই করতে পারি না। আমার মনে হচ্ছে যে এটা যেন কিরকম ভাবে একটা সিনটা হয়ে গেল আর কি। ঋত্বিক চক্রবর্তী যে আমার ক্যারেক্টারটা, হ্যাঁ বলো। মৃগয়ার ক্ষেত্রে যেটা মনে হয় সেটা হচ্ছে মৃগয়ার যে নেগেটিভ দিকগুলো বেশি মানে ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম নেগেটিভ দিকগুলো হচ্ছে ছবির বাজেটের জন্য বা ছবির রান টাইমের জন্য। এটা আমার মনে হয় ছবিটা যদি বাজেট হতো না, ছবিটার হয়তো বহু জিনিসপত্র যেটা মনে হচ্ছে মানে যে নেগেটিভ নেগেটিভ দিকগুলো রয়েছে সেগুলো হয়তো বাজেট পেলে বা সেটা যে রান টাইম বেশি হতো, 2.5 ঘন্টার ছবি 2 ঘন্টা 15-20 মিনিটের ছবি হতো, তাহলে হয়তো অবজেকশন গুলো থাকতো না। মানে আমি আমার দিক থেকে বলছি সেই অবজেকশন গুলো বা সেই নেগেটিভ দিকপত্র গুলো থাকতো না, কারণ তাহলে কি ছবিটা স্কেল আপ করা যেত, ওই জায়গাগুলো আরো সময় দেখানো যেত, তাহলে ওই নেগেটিভ দিকপত্র গুলো থাকতো না। কারণ এখানে মানে আমার ওই নেগেটিভ দিকটা কিন্তু মনে হচ্ছে না যে যারা ইনভেস্টিগেট করছে তাদের সোল নেই বা ভিলেন তার পারফরমেন্সটা এতটাই ল্যাক করছে যে ওটা ধরতে পারছে না। এখানে যে সমস্যা সেটা হচ্ছে যে আরেকটু ভিলেনটার যদি বিল্ড আপটা পেতো, ভিলেনের যদি কেসটা খুব মানে অদ্ভুত ভাবে আসতো যে ও এটার মধ্যে যুক্ত নেই কিন্তু ছোট্ট একটা কোন রকম ইনসিডেন্টে ওর কাছ অব্দি পৌঁছে গেছে, এবং ও মানে এটার আইডিয়াই নেই যেটা কোত্থেকে আসছে বা ইন্টারভিউশনে যেটা ওরা করতে চাইছে, এটা বিশাল বড় ক্রস, ঠিক আছে, এদের একটা বিশাল বড় টিম, বিশাল বড় প্ল্যানিং। তো ওটাকে যদি ওই থ্রিলারের মতো করে একটা বিশাল বড় টিম দেখানো যেত, তাহলে হয়তো ওই জিনিসপত্র গুলো হেভি ভাবে ওয়ার্ক করতো। তো ওগুলো ভাবনা লেভেল একরকম, কিন্তু ওগুলো এক্সিকিউট করতে যে বাজেটটা সেটাকে আরো আরো আমার মনে হয় সেটা ভীষণভাবে ওয়ার্ক করতে পারতো। না না, অনুপমের পয়েন্ট আমি বুঝতে পারছি, কিন্তু আমি সাগর নীলের ইনভেস্টিগেশন পার্টটা আর কি আমি ঠিক মানে বুঝতে পারিনি আর কি, যে কেন তোমার ইনভেস্টিগেশনটা জমেনি। বিকজ আমরা যেটা করেছি যে একটা হয় কি, তুমি একটা কিছু ক্লু পেয়ে ইনভেস্টিগেট করলে, ঠিক আছে, যে ক্লু একটা পেলে, যে এই এ তে একটা ক্লু পেলে, তুমি বি তে মুভ করলে, বি থেকে সি তে মুভ করলে, ক্লুটা তোমাকে লিড করছে আগে। আর আরেকটা জিনিস হয় যেটা দেখবে শার্লকিয়ান অ্যাপ্রোচ, যে ইনস্টিংটিভ, মানে একটা লোকের কিছু একটা ট্রেট আছে, যে ট্রেডটা দিয়ে ওই জিনিসটাকে মানে ডিটেক্ট করছে। মানে তুমি দেখবে শার্লকের প্রত্যেক সিনেমাতে, মানে যেটা রবার্ট ডাউনি জুনিয়র করেছে বা বেনেডিক্ট কাম্বারব্যাচ করেছে, শার্লক কিন্তু পুরো জিনিসটা নিজের অবজারভেশন স্কিলস দিয়ে ছোট ছোট মাইনর ডিটেলস নোটিস করে করে কিন্তু ট্র্যাক করে, ঠিক আছে। এবার আমরা বিক্রমকে কিন্তু প্রথম সিন থেকে ওটা সিডিং করতে করতে গেছি যে বিক্রমের অবজারভেশন স্কিলস মারাত্মক। ও প্রথম থানাতে ইন্ট্রো করে, ও ঋত্বিককে বলে, ঠিক আছে, ও সবকিছু কিন্তু ও দেখবে খুব প্রিসাইজ, মানে একদম পুরো মেথডিক্যাল আর কি। তো ও যতগুলো ক্লু পাচ্ছে, যে লেফট হ্যান্ডে মেরেছে কিনা রাইট হ্যান্ডে মেরেছে, বা ওখান থেকে গন্ধটা পেলো, সবকিছু কিন্তু ওর কিন্তু ওই ওই ট্রেডটার জন্যই হচ্ছে। এবং ঋত্বিককে দেখো প্রথম সিন থেকে আমরা কি দেখেছি, যে নিজের সুগার আছে, খেতে পারে না, কিন্তু খেতে খুব ভালোবাসতো। ওই জন্য দেখবে প্রত্যেকটা ক্রিমিনালকেও কিছু না কিছু খাওয়ায়, মোগলাই খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে। তাই জন্য প্রথমবার দেখবে ওই যখন ওই ওটা চেটে নেয়, চেটে নিয়ে বেরোয়, তার আগে নিজের বউকে ফোন করে যে আজকে আমি ইনভেস্টিগেশনের জন্য একটা বাইরের খাবার খাচ্ছি, এবং তারপরে বিভিন্ন জায়গায় রোলটা খায়। তো আমরা এই একটা অ্যাপ্রোচ করবার চেষ্টা করেছিলাম, যে যে ট্রেডটা আছে মানুষের, সেই ট্রেডটা দিয়েই ও সলভ করছে আর কি, যেটা কাইন্ড অফ একটা শার্লকিয়ান অ্যাপ্রোচ। আমি অডিয়েন্স একটা জিনিস বলতে চাই, আপনারা দেখুন ভালো করে,
কিভাবে একজন ক্রিটিক্সকে একজন স্ক্রিপ্ট রাইটার ঘাড় ধরে প্রশ্ন করছে যে এটা তুমি ঠিক করতে পারো না, এদিকে সেই স্ক্রিপ্ট রাইটার এটা আজকের বেস্ট পার্ট, আপনারা কিন্তু এটা বিভিন্ন পোর্শন কেটে মিম বানাতেই পারেন। সব থেকে বড় জায়গা হচ্ছে Meme বানানোর মতো না, কিন্তু আলোচনা আর কি। আমি তো জানতে চাইছিলাম, আমাদের সাগরের সাথে নিয়ে ওভার দ্য ফোনও কথা হয়েছে। এবং সেখানে আমাকে এরকম ভাবে রাখবেন যে আমি এটার মধ্যে কিছুতে বলিনি কিছু, মুখে একটা নর্মাল এরকম দাগ টেনে দেবেন, এরকম রিয়াকশন দেবেন, সেখানে অরিত্র এবং সাগরনীলকে রাখবেন, আমি সেটা দেখাই। যাই হোক, এর পরবর্তী আমরা জিনিসটা টপিকে চলে আসবো, সেটা হচ্ছে হেডস অফ স্টেট বলে যে ছবিটা প্রাইমে এসছে। তো ভালো ছবি হয়েছে, রূপম দেখেছো? না ও, দেখো, পারলে দেখো, ভালো অ্যাকশন কমেডি ছবি হয়েছে। সাগর নীলেরও তো বেশ ভালো লেগেছে ছবিটা। পুরো পুরো এন্টারটেনমেন্টের জন্য দেখলে একদম মানে গল্পের এক্সপেকটেশন না রেখে সিম্পল ন্যারেটিভ কিন্তু মজা দেয়। অ্যাকশন কমেডি পুল অফ করা সবসময় ডিফিকাল্ট, কিন্তু ওরা ওটা করতে পেরেছে। আর হিন্দিতে তুমি দেখবে যে অ্যাকশন কমেডি যখন যখন করতে যায়, অ্যাকশনটা যদি সেখানে ওয়ার্ক করেও যায়, কমেডিটা ওয়ার্ক করে না। কিন্তু এখানে কিন্তু ওরা খুব স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করে দিয়ে বেরিয়ে গেছে। না, এটা অ্যাকচুয়ালি কি বলতো, এই কেমিস্ট্রিটার উপর ডিপেন্ড করে যে দুটো লোকের কেমিস্ট্রিটা কিরকম। জন সিনা ইদ্রিস এলবার কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করেছে। এটা বেসিক্যালি দুটো ছবির ককটেল। এই ম্যাক হিলারি তুয়ানারি দেখেছো? ওখানে দেখবে একটা হচ্ছে পুলিশ অফিসার, একটা হচ্ছে ফিল্ম স্টার। তো এখানে ওর বেসিক্যালি ম্যাক হিলারি তুয়ানারি হচ্ছে হার্ড ওয়েজ বলে একটা ছবি ছিল, ওটা রিমেক ছিল। তো হার্ড ওয়েজে ওই ট্রোপটা ছিল, তো সেটা এখানে রেখেছে। জন সিনা ফিল্ম স্টার, আর এ আগে কমান্ডো ছিল। তার সাথে ওরা একটা পাঞ্চ আপ করেছে কনসেপ্ট, সেটা হচ্ছে এয়ারফোর্স ওয়ান বলে একটা ছবি এসেছিল, ঠিক আছে, হ্যারিসন ফোর্ডের, যেখানে এয়ারফোর্স ওয়ান প্লেনের ওপর অ্যাটাক হয়েছে এবং প্রেসিডেন্ট নিজেই লড়ছে। তো এখানে দেখো প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার নিজেই লড়ছে। তো দুটো কনসেপ্টকে পাঞ্চ আপ করে দিয়েছে এবং তার সাথে কমেডি অ্যাকশন সবকিছু রেখেছে। আমার ভালো লেগেছে আর কি ছবিটা। এই ডিরেক্টরটা বেশ ভালো, মানে পুরোনো কনসেপ্ট গুলোকে নিয়ে খুব ফ্রেশ ভাবে প্রেজেন্ট করতে পারে। নো বাডি বলে একটা ছবি এসেছিল, ওই বেটার কল সল যে করে বব ওডেঙ্কার, তাকে নিয়ে নো বাডি বলে যে ছবিটা, ওটাও খুব ভালো বানিয়েছিল। এই ডিরেক্টরই ছিল আর কি। পরের টপিক হচ্ছে আমাদের মা মা বলে ছবিটা। রূপমকে দিয়ে শুরু করব। দেখো, রূপম ভাই মায়ের কথা বলছিল আগের পডকাস্টে। মা সেটা হচ্ছে যে অজয় দেবগন বাদবাকি প্রোডাকশন হাউস গুলোকে বা যারা রিমেক করে, ওদের থেকে রাইটস ফাইটস নিয়ে রিমেক করে, ওদেরকে চুপ করিয়ে দেয়, অন্য জায়গায় ছবি আটকে দেয়, এই ছবিটা দেখা যায় না, এই প্ল্যানিং কাজে লাগায়। এই যে ছবিটা বিশাল পুরিয়া অজয় দেবগনকে সালা হেভি জব্দ করে দিয়েছে। কয়েক মাস আগে ওর স্ক্রিপ্ট নিয়ে মা বানিয়ে দিয়েছে, এবং ছড়ি টুয়ে যা একটু বাচ্চা মেয়েরা এরকম ভাবে ঘুরে যায়, কিডন্যাপ করে একটা বাচ্চা, তাকে বাঁচানোর জন্য এত কিছু, মানে একটা মানে মেয়েকে নিয়ে গর্ভবতী করবে, এই যে পুরো আইডিয়াটা শালা ওটা দিয়ে একটা ডিরেক্টর দুটো ছবি বানিয়ে দিয়েছে। মানে বিশাল ফুলে যে কি বিষ মাল, আমি এইখান থেকে বুঝে গেছি যে শালা কি করতে পারে লোকটা। ও মানে এরপরে এটা নিয়ে 8 ছবি বানিয়ে দিতে পারে, মানে 33 বানিয়ে দিতে পারে। আর একটা ছবি যেটা আমরা প্রথমে বলছিলাম যে ওটা যদি পুরোপুরি ভিএফএক্স এর উপর ডিপেন্ড করে ফেলে, ছবিটার না আস্তে আস্তে এসেন্স থাকে। তুমি দেখো মায়ের ক্ষেত্রে সব থেকে বেশি প্রমিসিং কি ছিল, যখন প্রোমো আসলো ছবির ভিজুয়ালস খুব ভালো হবে। তার কারণ কি, রাতের দৃশ্য দেখিয়েছে গোটা ট্রেলার জুড়ে, অল্প অল্প সিন। সিনেমা হলে গেছি, যখনই আলোর সিন আসছে এবং সেখানে গাছের সিকোয়েন্স এত বাজে লাগছে দেখতে, মানে ওর থেকে মুঞ্জা সেই ছবির ভিএফএক্স যেমন, সেই ছবির যখন কমেডি আছে ছবি দেখবো হরারটা একটু কম আছে, আবার ছবির যখন কমেডি একটু কম হরারটা, মানে ছবিটা একটা ব্যালেন্স ফিল্ম এবং ইমোশনটা ওয়ার্ক করছে। আর এই ছবিটার মধ্যে ওগুলো ওয়ার্কই করছে না। এবং আমার সব থেকে বড় আপত্তি হচ্ছে ছবিতে এরকম ভাবে বাংলার ব্যবহার, মানে খুব খুব জোর করে, খুব বাজে অহেতুক। মানে এটা নিয়ে লোকের কমপ্লেন করা উচিত যে এরকম কেন। গজরাজ রাও বলছিলেন, একবার আমি তোমাদের বলছিলাম যে বাঙালিদেরকে যেরকম ভাবে দেখায় বাঙালিরা এরকম নয়। এবং ম্যাক্সিমাম ছবিতে, ভুলভুলাইয়া থেকে শুরু করে এই ছবিতে, সব ছবিতে যেভাবে বাংলা ছবি যুক্ত হয়ে, মানে বাংলা ভাষা যুক্ত হয়ে যাচ্ছে হরার ছবির সাথে, এটা খুব দুর্ভাগ্য আর খুব বাজে ভাবে, খুব মানে দায়সারা ভাবে করা। দেখো, মায়ের ব্যাপারে আমার বেশি কিছু বলবার নেই। আইডিয়া লেভেলে ভালো ছিল, কিন্তু মেসেজিংটা আমরা অনেকবার দেখে ফেলেছি। আর তার থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে হররের যে এপিসোড গুলো হয়, গল্প টল্প ঠিক আছে, এই ছবিতে মানে হ্যাঁ, হরর এপিসোড গুলো ইটসেলফ বাজে। মানে ইন্দ্রনীলের ক্যারেক্টারটার যে পার্টিকুলার দৃশ্যটা, আমি ডিটেলসে ঢুকছি না, ওই দৃশ্যটা কিন্তু দারুণ কিছু হতে পারতো, কিন্তু ডিরেক্টর প্রেজেন্টই করতে পারে। ওই টেনশনটা, থ্রিলটা ওটা তৈরি করতে পারে। তো ওটা না ক্লাইম্যাক্সেও তো নেই। একদমই একদমই, মানে ক্লাইম্যাক্সটাও আর কি ব্যাপার হচ্ছে, তুমি দেখবে একটা ট্রোপ আছে, এটা আমি রিভিউতেও বলেছিলাম,
যে একটা লোককে তুমি খারাপ দেখাবার চেষ্টা করছো, পরে রিভার্সে দেখাচ্ছ যে সে মানে আসলে ভালো ছিল, এ খারাপ। যেটা ওরা একটা ওই বয়স্ক মহিলাকে দিয়ে করতে গেছে, ওটা ওয়ার্ক করেছে? তুমি বলো তো, রনিত রয় যে খারাপ লোক সেটার পরে যে রিভিল হচ্ছে, ওই টুইস্টটা ওয়ার্ক করেছে? না, একদমই এগুলো তো ওয়ার্ক। দেখে ফেলেছি আমরা, এগুলো অ্যাকচুয়ালি দেখে ফেলেছি এবং সেটা প্রেডিক্টেবল, মানে যে না, ওখানে ওই ব্যাপার হচ্ছে কি বলতো, ওইটা যদি ঠিক করে করো, ওই এই ট্রোপটা যদি ঠিক করে ইউজ করো, এটা তো বেসিক্যালি আগাথা ক্রিস্টির এ থেকে আসছে, এই ট্রোপটা যদি ঠিক করে তুমি এক্সিকিউট করতে পারো তাহলে ওয়ার্ক করবে। তুমি যদি বুড়িটার উপর সন্দেহটা ফেলতে পারতে দর্শকের, সিন রেখে দেখে ওকে বিল্ড আপ করে, তাহলে তুমি রনিত রয় টুইস্ট রিভিল করলে ওটা ওয়ার্ক করতো। তাহলে তোমাকে রনিত রয়কে ভালো লোকই দেখাতে হতো প্রথম থেকে। ও রনিত রয়কেও ভালো হিসেবে এস্টাবলিশ করতে পারেনি, বুড়িটাকেও খারাপ হিসেবে এস্টাবলিশ করতে পারেনি, ওই জন্য টুইস্টটা ওয়ার্ক। একটা হচ্ছে যে রনিত রয়কে যেভাবে প্রেজেন্ট করা, সেখানে সন্দেহটা ওর দিকে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে টুইস্টটা বোঝা গেলেও ওয়ার্ক করে যায় যদি প্রেজেন্টেশনটা ভালো হয়। যখন টুইস্টটা রিভিল হচ্ছে সেই মোমেন্টটাতে আমরা এখানে আমি আর রূপম দাস সিংকে আলোচনা করছিলাম, সৃজিত মুখার্জির ছবি টেক্কা। এবার দেখো ছবিটা যেরকম চলছে, কিন্তু যখন লাস্টে টুইস্টটা রিভিল হচ্ছে, তুমি দেখবে যে মোমেন্টে রিভিলটা হয় সেই মোমেন্টে ওই যে পার্টিকুলার মানে অফিসটা, সেই অফিসের যে চারিদিকে আর কি, মানে যাতে করে আলো না ঢোকে বাইরের থেকে, ওই গুলো ঢাকা থাকে, ওগুলো সব খুলে যায় ফাট করে, ওগুলো সব ফাট করে খুলে যায়। ওটা না একটা সাডেন শক দেয়। তো ওই টুইস্ট রিভিল করারও একটা বিষয় আছে যে কিভাবে টুইস্টটাকে আমি খুলবো। ওই রিভিলটা একদম বেকার ভাবে করেছে, মানে কি রনিত রায়কে হঠাৎ করে দেখিয়ে দিল, তো তারপর বক করছে পুলিশ অফিসারের সঙ্গে, বেকার। আর এই ধরনের ছবিতে না কি বলতো, এই মার মেয়ের যেহেতু এ দেখাচ্ছে, এখানে ইমোশনটা খুব ইম্পর্টেন্ট, ইমোশনটা ওয়ার্ক করেনি। আর প্রথম কথা হচ্ছে ছবিটা ভাই স্টার্ট হবে অন দা গো, যে ওরা মা আর মেয়ে মিলে প্রপার্টি বিক্রি করতে গেছে। তারপরে ফ্ল্যাশেসে আমরা দেখতে পাবো ইন্দ্রনীল মরেছিল, কি হয়েছিল ইতিহাস। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে দেখবে স্টার্ট হচ্ছে, জন্য প্রথম দিকটা পুরো ফ্ল্যাট, ইন্দ্রনীল মরছে ফরছে, কিচ্ছু যাচ্ছে আসছে না আমাদের। আর আরেকটা জিনিস তুমি দেখবে, ছবিটা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, গল্প আরো অনেকটা পরে গিয়ে ছবিটা স্টার্ট করা উচিত ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, তুমি দেখবে কাজল সবকিছু জানে, ওইখানকার ইতিহাস সব জানে, তাহলে সে এসছে কেন? যদি কাজল অল ডিটেলস জানে তাহলে মেয়েকে নিয়ে এসছে কেন? প্রথম কথা তো কাজল হওয়া উচিত এরকম ছিল যে কাজল কিছুই জানে না, ওখানে এসে এবার জানতে পারছে। দিব্যেন্দুর ক্যারেক্টারটাও কি রক্তবীজের গল্পটা বলছে, এরকম কিছু একটা দেখাতে পারো, ঠিক আছে? আর আমি তো অপেক্ষা করেই যাচ্ছি যে কখন হচ্ছে মানে আর কি বাচ্চা মেয়েটার পিরিয়ড স্টার্ট হবে, কারণ তাহলে ছবি গল্পটা এগোবে আর কি, নেক্সট লেভেলে যাবে। কিছুতেই আর মানে, কারণ বুঝতে পেরে গেছিলাম আগে থেকে যে ওদিকেই গল্পটাই করছে। আমি ছবিটা মস্তি পেয়েছি কখন, মানে একটা ছোট্ট জায়গায় যখন শায়তানের গানটা চললো, মানে শায়তানের গানটা এতটা ইম্প্যাক্টফুল, শায়তানের গানটা জোর করে ইউনিভার্স সেটা ওটা না, আমি ওটা না, আমার যেটা ভালো লেগেছে সেটাও বলছি না, কিন্তু শায়তানের গানটা সারা ইম্প্যাক্ট কি ফেলে বলতো, ওটা হেভি হেভি, ওইটাই একমাত্র কি এনজয় করেছি হলে। বাকি আমার ছবিটা খুব বাজে ছবি লেগেছে, খুব বাজে। ছবিটা কিন্তু একটা লেভেল অফ কালেকশন কিন্তু করছে, কিন্তু দেখেছো এটা, নোটিস করেছো? ছবিটা কিন্তু একেবারে ওটা হরর জনরার একটা স্পেসিফিক অডিয়েন্স আছে যারা পিওর হররটা পায় না সেভাবে, ওটা ওটা যে কারণে মেবি এত বাজে ব্যবহার করেছে এই ছবিটা, মানে খুব বেসিক আর খুব জালি ব্যবহার করেছে। আমার সাথে সব থেকে মা কালীর যতগুলো রূপ দেখি সব এআই দিয়ে বানানো, ঠিক আছে, এবং সেগুলোকে বাজে অদ্ভুত ভাবে করেছে। যখন ওই জায়গাটা না যে কাজল উঠছে এবং মা কালীর মতো ওই সিনটা যা হতে পারতো না, মানে ভয়ানক হতে পারতো। আজকেও বিদ্যা বালানের কাহানির যে সিনটা মা দুর্গার সাথে যেরকম ভাবে ওটাকে ব্যবহার করা অপূর্ব, মানে ওটা আজকেও দেখ, আজকেও বুঝবো ওরকম কিছু হতে পারে। তো যাই হোক, আর কিছু জিনিসপত্র কাজলের মেয়েকে ওখানে বাঁচাতে যেতে হবে, আলটিমেট ক্লাইম্যাক্স। কানাপ্পা নিয়ে কথা বলেন, কানাপ্পা। ঠিক আছে ঠিক আছে, কানাপ্পা তো সিনেমার লাস্ট ক্লাইম্যাক্সটা খালি ভালো, লাস্ট 20 মিনিট মানে ঠিকঠাক, ক্যামিও গুলো বেকার। লাস্ট 20 মিনিট তুমি বলছো, কিন্তু ওই যে সিনটা চোখটা বার করছে, আরে ওটা যেভাবে খিচে না, মানে খুবই বাজে আর কি, মানে ভিজুয়ালি খুব না। এটা কেন হয়েছে বলো, এই ছবিটা পুরো ভিজুয়াল প্যালেটটা খুব প্রচন্ড বাজে কেন? তার কারণ হচ্ছে যে এই যে ডিরেক্টরকে নিয়েছে, কি যেন নামটা ভুলে গেলাম, ও বেসিক্যালি মহাভারত ডিরেক্ট করেছিল, ও টিভি সিরিয়ালে প্রচুর পিরিয়ডিক কাজ করেছে, চন্দ্রকান্তা এই হ্যান ত্যান, ও এবার ওই জন্য তুমি দেখবে, সরি, তো ওই জন্য দেখবে কি হয়েছে যে পুরো লুক এন্ড ফিলটা পুরো টিভি সিরিয়ালের মতোই হয়েছে, আর অভিনয়টাও টিভি সিরিয়ালের মতোই করিয়েছে। ও টিভি সিরিয়ালে পপুলার ডিরেক্টর, ওকে নিয়েছে আর ওটা ওরকম করে দিয়েছে। আমার তোমাদের কেমন?
আমি কানাপ্পা নিয়ে বেশি কথাই বলবো না। যখন মাকড়সা দেখিয়েছে ছাগলের পুরো মাথার মতো লাগছিল, আমি ওটা আর কথাই বলতে চাই না। ওটা ছাগলের দিন নিচু বসে না, আমার দেখলেই ভয় লাগছে। আমি ওটা নিয়ে বেশি কথাই বলতে চাই না, মানে জঘন্য, জাস্ট না, জঘন্য। কানাপ্পা কানাপ্পা দেখো, প্রেমের অ্যাঙ্গেলটা কেন ওটাকে মানে জোর করে এ করে সবকিছুকে কমার্শিয়াল করা বা সবকিছুকে আমি রাজামৌলির মতন একটা ছবি বানাবো, এটা সবার পক্ষে সম্ভব নয়। র্যাদার ওরা যদি সাবজেক্টটায় পুরোপুরি ফোকাস করতো, যে আমরা জোর করে মাস না করে একটু বাজেটটাকেও একটা লিমিটেড রেখে সেটার মধ্যে যদি, যে আমি একটা ঈশ্বর বিশ্বাসী মানুষ নয়, নাস্তিক, সে ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠছে, এই জার্নিটায় যদি থ্রু আউট ফোকাস করতো, ওই ক্ল্যান ফ্যান আগডুম বাগডুম 6টা ক্ল্যান রয়েছে তাদের নিজেদের মধ্যে টাসেল, এই সব কিছুতে না গিয়ে আমার মনে হয় যে সেক্ষেত্রে এই ছবিটা ভালো হতে পারতো। পোটেনশিয়াল সাবজেক্টটার মধ্যে হিউজ ছিল, কিন্তু কিছুই হয় না না। না, এই গল্পটার উপর প্রভাসের যে কাকা ছিল, ঠিক আছে, সে একটা ছবি করেছিল ভক্ত কানাপ্পা, সেটা ব্লকবাস্টার ছিল তেলেগুতে। আবার তার আগে এই ছবিটা 50s কানাডাতে, তেলেগুতে, হিন্দিতে 3টে ভাষাতে হয়েছিল, সেগুলোতেও সাকসেসফুল ছিল এই ভক্ত কানাপ্পার গল্প নিয়ে। কিন্তু এইবারে ওরা যেহেতু রাজামৌলি অ্যাপ্রোচটাকে যেতে গেছে, ওই জন্য মানে গন্ডগোলটা হচ্ছে। যাই হোক, আমরা এবার চলে আসবো হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3 এর টিজার নিয়ে। তো কেমন লেগেছে রূপম সিজন দা 3 এর বলো। যখন টিজার? যখন ওই জায়গাটা বললো শ্রীকান্ত যে আপ ক্যা করতে হ্যায়, এই যে বললো যে এমনি ভাবে বসে, যে আমি কাপলের ম্যারেজ কাউন্সিলর যারা বললো, আর ওখানে প্রিয়ামণির খালি রিয়াকশনটা দেখলাম, যে দেখে মুখটা গুলো বিরাজ করো। ওই পার্টিকুলার সিনটা আমি 10 থেকে 12 বার দেখেছিলাম, যে এই কি, এটা কি। এবং হচ্ছে শেষের যে গেমসটা, ঝলকটা আমাদের জয়দীপের, বস, মানে আমি এটুকু, মানে এই শোটার না ম্যাক্সিমাম চান্স থাকে এই শোটা আবারও হেভি হবে। মানে এটা হবেই, হয়তো আমাদের ভালো লাগবেই। আর ওই গানটা যখন শুরু হয়, দারুণ, জাস্ট দারুণ। আমার রাজান দিকের না, উপর পুরো রাজেন ভরসা আছে। দিকে যে আমি চাই আবার একটা ঘ্যামা ওয়ান টেক, সেটা যেন সিনেডেলের ওয়ান টেক ঘ্যামা, বাট ফ্যামিলি ম্যানের ওয়ান টেকের যে গুরুত্ব, ওয়ান টেক যেরকম ভাবে দেখায়, মানে ওরকম একটা ওয়ান টেক আমি চাই, ব্যাস ওটা হলেই জমে যাবে। না, রাজান ডিকের যে মানে রাজান ডিকের যে হিউমারটা, সেটার সঙ্গে মনোজ বাজপেয়ী মারাত্মক রকম ভাবে যায়। মানে মনোজ না, বাজপেয়ী ওটা কেন, দারুণ বিজয় সেতুপতিও ভালো করেছিল। বিজয় বিজয় সেতুপতি সেতুপতি বিজয় সেতুপতি দারুণ করেছিল, ঠিক। আমি তো অ্যাকচুয়ালি এই কি চাইছি বলতো, ফ্যামিলি ম্যান আর ফার্জি তো একই ইউনিভার্সের মধ্যে, তো এবারে যদি বিজয় সেতুপতিকে একটা ক্যামিও করায়, মানে বিজয় সেতুপতি এবং মনোজ বাজপেয়ী যদি এক ফ্রেমে চলে আসে, ওটা আরো বেশি হতেই এপিক পারে, হবে। হতেই পারে, ওদের কারণ হাসো। ওটাকে তো সেট আপ করেই রেখেছে। এবার ওরা ক্রস ওভার, আর আর আমার মনে হয় যে এটা ওয়েব সিরিজেও শুরু হওয়ার প্রচন্ড পরিমাণে দরকার রয়েছে, যে আর ওয়েব সিরিজেও বিষয়টা চলে আসুক। না, আমি দেখো সিটাডেলে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, আমার তোমাদের ভালো লেগেছিল, আমার সিটাডেল অতটা ভালো লাগেনি, হানিমানি। তো আমি এটার থেকে এক্সপেকটেশন প্রচুর আছে। আর আরেকটা জিনিস, রাজান ডিকের জন্য খারাপও লাগছে, রক্ত ব্রহ্মান্ডটা বন্ধ হয়ে গেল। তুম্বাড়ের ডিরেক্টরটার জন্য খারাপ লাগছে। ঠিক আছে, রক্ত ব্রহ্মান্ডটা শেলফ হয়ে গেল, ওইদিকে ওটাও শেলফ হয়ে গেছে, ওটাও অ্যামাজন রিলিজ করবে না। গুলকান্দা টেলস ওটাও রিলিজ করবে না। তো খুব খারাপ হচ্ছে অ্যাকচুয়ালি, রাজান ডিকের সাথে বা ওই ডিরেক্টরের সাথে, দুজনের সাথে খুব খারাপ হচ্ছে। এটা খুব খারাপ লাগে, কারণ মানে রাজান ডিকেও খুব ট্যালেন্টেড ডিরেক্টর, আর ও খুব ট্যালেন্টেড ডিরেক্টর আর কি, রাহি অনিল বার্মা। অনিল রাহি পারবে, হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা একটু কথা বলে নেবো যে স্কুইড গেম সিজন 3 এবং স্কুইড গেম সিজন 4 এর যে ট্রেলটা ছেড়েছে ওরা, সেটা নিয়ে একটু কথা বলবো। রূপম, দেখেছো স্কুইড গেম সিজন 3? ইউএসএ তুমি স্কুইড গেম দেখো না রূপম? আমি স্কুইড গেম দেখেছি, মানে আগের পার্টগুলোই দেখেছি, কিন্তু সিজন 3 আমি শুরু করেছি, আমার কমপ্লিট হয়। আচ্ছা আচ্ছা। ইউএস এর কানেকশনটা সম্পর্কে দেখো, আমার ক্লিয়ার আইডিয়া নেই, খুব বেশি মতামত আমার নেই, কারণ আমি যা দেখছি জানছি সেগুলো মানে সকলের ভিডিও দেখে আর কি। তোমার ভিডিওটাও দেখলাম, হিন্দিতেও অনেকে দেখলাম ভিডিও করেছে। আর সিরিজটা যেটা বলবো সেটা হচ্ছে যে একটা ওয়াও ফ্যাক্টর ছিল, একটা শক ফ্যাক্টর ছিল প্রথম সিজনটার মধ্যে, মানে সাবজেক্টটার মধ্যে ইটসেলফ একটা নোভেলটি ছিল। এবার সেইটা যেহেতু হারিয়ে গেছে, এবার ওরা সেম জিনিসগুলোর উপরই তো খেলতে যাচ্ছে, যে একটা গেম চলছে, সেই গেমের মধ্যে একটা প্রিয়, একটা ভালো মানুষ আর একটা ভালো মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে, এবং সেখানে দুজনের জন্যই মানুষ কেয়ার করে, যে কারণে একজন মেরে দিচ্ছে বলে তার ক্যারেক্টার ট্রান্সফরমেশন আসছে, কারণ সে মার্ডার করে দিচ্ছে, আর যে মরে যাচ্ছে তার জন্য আমরা দুঃখ পাচ্ছি। তো টু ওয়ে থিং আর কি। তো এই বিষয়পত্রগুলোর সঙ্গে ওরা ডিল করে ফেলেছে অলরেডি। এবার যে কারণে এইখানে আর ব্যাপারটা মানে ভালো, সবই ভালো, আপনি মানে আমি একবার দেখছি জমছে ব্যাপারটা, কিন্তু নেক্সট লেভেলে চলে যাওয়া, যে মাথা খারাপ করা, যে ভাই কি দেখে ফেললাম, সেই জিনিসটা নেই। আর সিজন 1-এও তুমি যদি দেখো, সিজন 3-তে ওরা সেম জিনিসটা রিপিট করতে গেছে, যে আলটিমেট ক্লাইম্যাক্সটা হয়ে যাওয়ার পরেও সেটা অনেকক্ষণ চলে।
এবার সিজন 1-এ চলে, সেখানে যে 001 ওই বুড়ো লোকটা, তার যে স্টোরিটা এবং সেটাকে যেভাবে কানেক্ট করে, টুইস্টটাকে যেভাবে আনে, ওটা আনপ্রেডিক্টেবল। যে ওই 001 মরে গেছে, তাকে ফিরিয়ে এনেছে, মানে তখন ব্যাপারটা মানে 2-4 করতে অডিয়েন্সের সময় লাগে। সেই জিনিসপত্রগুলো সিজন 3-তে নেই, মানে ওটা কমপ্লিটলি মিসিং হয়ে সিজন গেছে। 3-তে কিন্তু মানে যেটা তুমি বলছো যে ক্লাইম্যাক্সটা শেষ হয়ে যাওয়ার পরেও যেটা টানে, ওখানে কিন্তু অ্যাকচুয়ালি ক্যারেক্টার গুলোকে ক্লোজার দিয়েছে। বেসিক্যালি হ্যাঁ কোরিয়াতে যেহেতু হ্যাঁ পুরোটা র্যাপ আপ হ্যাঁ। করতে চাইছে, ওই জন্য ক্লোজার দিয়েছে আর কি। ঠিক আছে, হুম, তবে আমার যেটা সিজন 3 ভালো লেগেছে, যে ওরা যে যে মেসেজটা দিয়েছে না, যে হিউম্যান স্পিরিটটা বেঁচে থাকবে, মানে আমাদের ওই যে 456, ও কিন্তু এটা দেখিয়ে দিয়ে গেল যে ভাই এরকম সিচুয়েশনে পড়লেও স্টিল উই আর হিউম্যান বিং। ও বাচ্চাটাকে কিন্তু হুম, মানে হুম, যা করে, মানে সেটা আমি রূপম যেহেতু দেখেনি বলছি না, ওইটা কিন্তু খুব ঠিক। ইম্পর্টেন্ট ছিল। যে কারণে কিন্তু তুমি দেখবে ওই যে ফ্রন্ট ম্যান যে মাস্ক পরে থাকে, ও ও কিন্তু এই সেম সিচুয়েশনে পড়ে কিন্তু ডিফারেন্ট একটা ডিসিশন নিয়েছিল, কিন্তু এ কিন্তু দেখিয়ে হুম, গেল হুম, যে মানুষ অত চ্যালেঞ্জে পড়লেও মানুষই থাকে আলটিমেটলি। তো ওইটা আমার খুব ভালো লেগেছে। তবে ওটাই। গেম গুলো অতটা হুম, ইন্টারেস্টিং নয় আর কি, একটু বেশি টেনে দিয়েছে গেম গুলোকে, একটু বোরিং করে ফেলেছে। হুম, 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 হুম। আর আরেকটা জিনিস কি হয়েছে বলতো, বল। ওই যে প্লটটা আছে না, ওই যে যেটা ওই বোটে করে আসছে, ওরা ওই যে বেকার বেকার বেকার। ওটা বেকার, জঘন্য। ওটা সিজন 2 থেকে সেই গোল গোল ঘুরেই যাচ্ছে ওটাতে। ওটা আর ইভেন ক্যারেক্টারটা, ওটা ওটা কি বলতো, ক্লাইম্যাক্সটা ওরা ভেবে নিয়েছে, এবার না, ক্লাইম্যাক্সটা এরকম করবে বলে ওটাকে আগে থেকে আর কি একটু একটু করে সিন দিতে থেকেছে, ওটা আর কোনো পারপাসই নেই। হুম। আর ফালতু। আরেকটাও তুমি দেখবে যে পিছনে যে একটা জিনিস হচ্ছিল, যেটা সিজন 2 তে দেখিয়েছিল, যে মানে যারা আর কি ওই গুলি চালায় ফেলায়, মানে যারা গার্ডস, তাদের যে দিকটা দেখাচ্ছিল, ওই যে অর্গান ট্রাফিকিং হ্যান ত্যান, সেটাও কিন্তু তুমি দেখো মানে এগোলো না। কিন্তু সিজন 3 তে ওদের অনেকগুলো সিন ফিন রেখেছে, কিন্তু ওটা যে হুম। এক্স্যাক্টলি কি হচ্ছে কি ব্যাপার, ওগুলো এগোলো না কিন্তু, দেখো কিচ্ছু এগোয়নি কিন্তু না, গল্পটা, আমার ওইটা আমার প্লট। মনে হয় যে সিজন 4 যদি আনতে হয়, তাহলে মানে জিনিসটাকে লেভেল আপ করতে হবে। মানে এই একই ফরম্যাট, সেখানে এরকম কিছু গেমসই দেখো, স্কুইড গেম সবসময় গেমস ভিত্তিকই থাকবে, কিন্তু সেই গেমস গুলোকে এমন ভাবে, মানে এমন কিছু গেমস আনতে হবে যেগুলো সম্পর্কে মানে মানে দুটোর সঙ্গে আমরা মেলাতে পারবো না, যে এই গেম আর ওই গেম মেলানো যাচ্ছে না। দেখো তো কিছু একটা একটা জিনিস তো মডিফিকেশন ভরসা করতে আছে হবে। ভাই, সিজন 4টা ডেভিড ফিঞ্চার বানাচ্ছে, ডেভিড এইটা তো ফিঞ্চার। ভরসা। হুম, তো হুম। ডেভিড ফিঞ্চার তো আর এমনি কিছু বানাবে না, ডেভিড ফিঞ্চার একটা কিছু স্ট্যান্ডার্ডই বানাবে, তো সেইটা একটা ভরসা আছে। এবার দেখা যাক বাকি কিরকম হয়। না, এবং ও যেটা করবে আমার মনে হয় পুরো টোনই চেঞ্জ করে দেবে। আমার মনে হয় ফিঞ্চার পুরো চেঞ্জই করে দেবে, যে মানে মানে টোনাল কোনো ম্যাচ থাকবে না আর কি, মেলানো যাবে না। সেটা আমারও মনে হয়। দেখা তো যাক। ওটার জন্য আমি মানে ওয়েট করে আছি আর কি। আর এছাড়া বলে রাখি তোমাকে যে আমাদের জেমস বন্ডের পরবর্তী ছবি ডিরেক্ট করেছে ডেনিস ভিলেনভ, মানে যে হচ্ছে ডিউনের ডিরেক্টর। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম দেখলাম আপনাকে দেখি। হুম, তো ওটার জন্য এক্সাইটেড আর কি, যে ও কিভাবে জেমস বন্ডকে দেখায়। হুম, হুম। Because ও ব্যাপক ডিরেক্টর আর কি। তো হলিউডের কাজগুলো নিয়ে প্রচন্ড এক্সাইটেড। আচ্ছা তোমরা ওই যে ক্রিস্টোফার নোলানের যে সিনেমাটা আসছে ওডেসিয়াস, ওটার টিজারটা ওটি দেখেছো? না না হুম? না না, আমি শুনলাম নাকি যে দেখিয়েছে নাকি। হ্যাঁ, কিন্তু আমিও দেখিনি, মানে সেই জন্যই আমি আমিও জিজ্ঞেস দেখিনি। করছি আর কি। না, আমিও দেখিনি, আমিও দেখিনি, দেখিনি। ওটা নাকি দেখা লিক যাক হয়ে কি গেছিল হয়। শুনছিলাম, লিক হয়ে যাওয়ার পরেই বোধহয় মেকাররা বোধহয় এ করে দিয়েছে। সেটা বলতে পারবো না, আমি 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 দেখিনি আর কি, মানে আমি ওই জন্যই খোঁজ নিচ্ছি যে আমিও কেউ দেখিনি, দেখছে আমিও কি। দেখিনি, আমিও দেখিনি। লাস্ট ওটা কি আমাদের টপিক এই ভিডিওর, একদম লাস্ট, আমরা লাস্ট 6 মিনিটে বাকি আছে, বিকজ 12টা বাজলেই সাগর নীল পালিয়ে যাবে, সাগর নীলের ডেট আছে। তো না, আমার সেটা দেখো হচ্ছে এখানে ব্যাপার হচ্ছে যে এখানে বৃষ্টি পড়ছে, তো আমি জানি না যে স্টুডেন্টরা মানে লেট করবে কিনা। যাই হোক, বলো, শুরু করি আমরা। স্টুডেন্ট আবার কি, তোমার তো ডেট আছে। এই ফালতু কথা ভাই, পড়াতে বসো, বলো বলো। সেটা হচ্ছে ধূমকেতু নিয়ে। হুম, ধূমকেতু আসছে, ধূমকেতুর প্রথম গান আসছে, ধূমকেতুর টিজার হুম। চলে এসছে। তো ওটা নিয়ে কি বক্তব্য তোমাদের? না, প্রথম কথা তো এটা যে ভিডিওর রফ হতে হতে বোধহয় ধূমকেতুর গান এসে যাবে আমার মনে এসে হয়। যাবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো সেটা নিয়ে আমরা পরেরটাতে কথা বলবো। হুম। ধূমকেতু টিজার তো দেখো ভালোই লেগেছে, এবং আমার মনে হচ্ছে যে এই ছবিটাতে মানে নর্মালি দেবকে আমরা যেরকম ছবি করতে দেখতে পাই, সেখানে একটা তো দেব নিজের মতো করে একটা কমার্শিয়াল ব্যালেন্স রাখে। সেটা খাদান, খাদানের কথা বাদ দাও, খাদান তো ধরো না খুব সম্প্রতি করলো দেব। তার আগে লাস্ট 5 বছর যে ধরনের ছবিগুলো করেছে, সেখানেও বাংলার বাজারে কি চলে সেটা সেটা ছবির মধ্যে আর কি সেটাকে ইনকর্পোরেট করা থাকে, যেহেতু সুপারস্টার। কিন্তু আমার মনে হয় এইখানে সেই সমস্ত কোনো ধরনের কিছু ফর্মুলা টর্মুলা থাকবে না, যে ফ্যামিলি অডিয়েন্স খুশি করতে হবে বা এরকম কিছু ব্যাপার স্যাপার থাকবে না। একদম মানে ড্রাই একটা ছবি হবে। মানে ড্রাই ইন দ্য সেন্স আমি পজিটিভ ওয়েতে বলছি আর কি, যে জোর করে করে কমেডি, একটা লাউড কমেডি ঢোকানো, এই সমস্ত কিছু থাকবে না। এবং একটা ভালো সাবজেক্ট থাকবে বলে মনে হচ্ছে। দেবের ক্যারেক্টারটার সঙ্গে
যদি ইমোশনাল কানেক্ট একবার হয়ে যায় সেক্ষেত্রে মেবি এই ছবিটা খুব ভালো হতে পারে। দেখা যাক। এবং রুদ্রনীলের পারফরমেন্স আমি শুনেছি অনেকের থেকে যে রুদ্রনীলের পারফরমেন্স নাকি ছবিতে খুব ভালো। তো রুদ্রনীলকে তো খুব সামান্যই দেখতে পাওয়া গেছে, কাস্টিং ভীষণ ভালো চিরঞ্জিত, এবং এবং লোকেশন তো কিন্তু ভীষণ ভালো, মানে যেটার জন্য, এবং সৌমিক হালদার যেহেতু সিনেমাটোগ্রাফি করেছে, যেটা একটা ভয় ছিল রূপমদার সঙ্গে আমি আলোচনা করছিলাম যে ডেটেড না লাগে ছবিটা, মানে বিন্দুবালি, সেই জিনিসটা কিন্তু একেবারেই হয়নি। তো সেটা দেখে ভীষণ ভালো লেগেছে। এবং গানের যে টিজারটা ড্রপ করেছে সেটাও তুমি যদি দেখো, মানে সেটাও কিন্তু প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে মানে হঠাৎ করে দেব এবং শুভশ্রীকে দেখে মনে হচ্ছে যে ভাই মানে কিরকম যেন একটা, মানে এই দেবকে দেখিনি আমরা, মানে এখন আর দেবদা এরকম নেই আর কি, বদলেই গেছে সম্পূর্ণরূপে, শুভশ্রী এখন এরকম নেই, বদলে গেছে। এটা মনে হচ্ছে যেন পূর্ণ একটা কিছু দেখছি, ঠিক আছে, সেইটা একটা বোঝা যাচ্ছে, কিন্তু ভিজুয়ালি কিন্তু সেটা মনে হচ্ছে। রূপম? না, সাগর নীলের যা কথাগুলো বললো সেগুলো সব ম্যাক্সিমাম আগ্রি করি। আমার একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে এই যে লুকটা আছে না, যে লুকটা মানে দেবদার যে লুকটা, এই লুকটা হচ্ছে মানে এটা বয়স্ক দেব নয়, এটা মানে প্রস্থেটিক বা এটা মেকআপ, এটা একটা সেট আপ, এটা আমার মনে হচ্ছে। কারণ যদি খুব ভালো করে দেখো, ইয়াং দেবের সাথে রুদ্রনীল আছে, বয়স্ক দেবের সাথে রুদ্রনীল আছে, এবং দুটোতেই রুদ্রনীলকে একই রকম দেখতে। এটা আমার দেখার সময় না খুব ডাউট হচ্ছিল, কিন্তু আমি যেহেতু খুব শিওর ছিলাম না, আমি এই জন্য ভিডিওতে বলিনি, এখনো বলতে চাই না, কারণ এটা ওরা টুইস্ট আকারেও প্লেস করতে পারে, জানি না কিভাবে কি করবে, টুইস্ট আকারে নাও করতে পারে। আমি খুব বেশি কিছু অ্যাজিউম করতে চাইছি না, তবে আমার কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে এটা সেট আপ, এটা মানে বয়স্ক বা একটা বিশাল লম্বা টাইমের গল্প নয়। আর যদি টিজারের কথা বলে, টিজারটা আমার বেশ বেশ ভালো লেগেছে, দেব শুভশ্রীকে একসাথে দেখতে পেয়ে খুব ভালো লেগেছে। এবং যে গানের টিজারের কথাও বললো, ওটাতেও মানে দুজনকে এরকম দেখতে এখন এরকম নেই, দুজন এখন এরকম নয়, কিন্তু ভিজুয়ালি সেটা দেখে বা গানটা শুনে তোমার পুরোনো মনে হবে না, সেটা মনে হচ্ছে না যে এটা আউটডেটেড বা এটা অনেক বছর হয়ে গেছে, এটা ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে হয়ে যায়, সেটা বেশ রঙিনই মনে হচ্ছে। আর ভালো পারফরমেন্সেস ভালো মনে হচ্ছে। দেখো ছবিটা এই কেমন হয়। গানটা আমি না, এই গানটাতে দেবদাকে আমরা যেভাবে পাচ্ছি সেটা আরো বেশি মানে নস্টালজিক করতো, অডিয়েন্সকে আরো বেশি ওয়ার্ক করতো যদি খাদানে আমরা মধুকে এই দিকার সঙ্গে রোম্যান্স করতে না দেখতাম। কারণ ওখানে আমরা হ্যাঁ, তবু ওই দেবকে একটু পেয়েছি আবার অনেক বছর বাদে। ওটা না পেলে, একটা দীর্ঘ গ্যাপের পরে এই গানটা মুক্তি পেলে, তখন এই গানটাতে আরো বেশি যে এই দেবকে আবার বহুদিন বাদে রোমান্টিক দেবকে পাওয়া গেল আর কি, সেইটা। কারণ দেখবে এখানে মানে হিরো হিরোইনের যে প্রেমটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব টিপিক্যাল এবং একদম যে কমার্শিয়ালটা দেখে আমরা বড় হচ্ছে সেটাই, যে হিরোইন পাত্তা দিচ্ছেন এবং হিরো হচ্ছে একটু একটু কথা বলার চেষ্টা, একটু ফ্লার্ট করবার চেষ্টা করছে, এরকম একটা অ্যাপ্রোচ আর কি। তো কৌশিক গাঙ্গুলির ছবিতে তুমি এরকম এক্সপেক্টও করবে না। তো এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে দেব কে নেওয়া এই ছবিটাতে আর কি দেব শুভশ্রীর দরকার আছে বলেই আর কি, মানে একটা, এবং দেব শুভশ্রীকে নেওয়া হয়েছে বলেই হয়তো চিত্রনাট্যের মধ্যেও কিছু বদল বা গানের দৃশ্যায়নেও কিছু বদল কৌশিক গাঙ্গুলি করেছেন। নাহলে কিন্তু এটা কৌশিক গাঙ্গুলির ছবির গান মনে হচ্ছে না, কিন্তু যে হিরোইন সামনে এগিয়ে যাচ্ছে এবং হিরো পেছনে পেছনে, এটা কিন্তু কৌশিক গাঙ্গুলির ছবির গান মনে হচ্ছে না। তো সেইটাও একটা দেখবার জন্য অপেক্ষা করছি আমি, গানটার পুরো পুরো গানের ভিডিওটা। দেখা যাক। মেন ব্যাপার হচ্ছে যে ওয়াইআরএফ যে অ্যাগ্রেসিভলি ওয়ার্ড 2 কে রিলিজ করছে, 33টা আইম্যাক্স স্ক্রিন বুক করে নিয়েছে, সিঙ্গেল স্ক্রিনকে বলবে নো শো শেয়ারিং, এই ধরনের জিনিসপত্র তো ওয়াইআরএফ করবে। আর টোটাল ইন্ডিয়া মিলিয়ে 9,000 স্ক্রিন রিলিজ করছে ওয়ার্ড 2। তো সেইখানে কতটা এই ছবিটা মানে রিলিজের কি প্রবলেম হবে কি হবে সেটা আমি ভাবছি। আর যদি কুলি ধরো 8 উইকস এর ওটিটি ডিলটা নিয়ে নেয় আর দিয়ে নর্থ ইন্ডিয়াতে, যেহেতু আমির খান আছে এবং পোস্টারটা মারাত্মক রিয়াকশন পেয়েছে এবং আমির খান লাস্ট 15 মিনিটস আছে, যদি মেকার্সরা ওটাকে প্রপারলি নর্থ ইন্ডিয়াতে রিলিজ করে তখন কিন্তু খেলাটা আরো বেশি চাপের হয়ে যাবে। মানে তখন কুলি ভার্সেস ওয়ার্ড 2 কিন্তু মারাত্মক লেভেল হবে এবং লোকেশের কিন্তু কলকাতায় মারাত্মক ফ্যান ফলোইং আছে। লোকে ভাববে যে কিচ্ছু নেই, এটা কিন্তু পুরো ভুল ধারণা। আমি রজনীকান্তের ফ্যান বলছি না, আমি বলছি লোকেশ কানাগরাজের কিন্তু হিউজ ইয়াং অডিয়েন্সের মধ্যে ফ্যান ফলোইং আছে, তারা কিন্তু সব পৌঁছে যাবে কুলি দেখতে, ঠিকঠাক রিলিজ করলে পৌঁছাবে। ভাই লিও ঠিকঠাক রিলিজ করেনি, তাতেই পৌঁছে গেছিল। ঠিক আছে, না তবে ব্যাপার আমি হচ্ছে একটা যে কথা বলতে চাই যেটার জন্য আমি গালাগালি খাবো, আমি একটু বলে নিই। গালাগালি খেতে ইচ্ছা করছে। 14ই আগস্ট কিন্তু আমি ফার্স্টে কুলি দেখবো, এটা আমি কিছু করতে পারছি না, সরি। মানে কেউ যদি বলেন বাংলা সিনেমার জন্য কেন আগে দেখবে না, আমি সরি, আমি কিছু মানে এটা আমার কিছু করার নেই, মানে আমি কুলিটা আমাকে প্রথম দেখতেই হবে। হ্যাঁ, কুলি দেখতেই হবে, কারণ ওটাই তো আগে শো দেবে। তুমি যদি নাও চাও তাহলেও কুলি কুলি তুমি ওয়ান সকাল তোমাকে আগে
সকাল 8টা 9টা হয় ওয়ার্ড 2 পাবে, নাহলে কুলি পাবে, এটা খুব সত্যি কথা। হ্যাঁ সেটাই, এটা অনেকে বোঝে না জানো তো, অনেক দর্শক তারা কমেন্ট করে যে এই বাংলা সিনেমা বাংলা সিনেমা। প্রথম কথা তো হচ্ছে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এই কথাটা আমরা বলি না, এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে, আমরা কোনদিনই বলছি না বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আর দ্বিতীয় কথা হচ্ছে এইটা, এখন অরিত্রদা বলছে, যদি অরিত্রদা এখন ফিল্ম ইন্ডাস্ট্রি পার্ট, অরিত্রদাকে এখন আমি আমাদের মতো বললাম ভাই বলে বাংলা চলবে সিনেমার না। পাশে। কিন্তু ব্যাপার হচ্ছে যে বাংলা সিনেমার শো আগে থাকে না, যে কারণে আমরা বাংলা সিনেমা শুক্রবার দিন প্রেফারেন্স ফার্স্টে দিতে পারি না। আমরা তো সকাল 8টা থেকে 12টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি না শুক্রবার দিন, এত কন্টেন্ট রিলিজ করছে। আমাদেরকে তো আগে না কিছু একটা দেখে তো আমাদের সময়টাকে করতে হবে, ফিল করতে হবে। তো আমরা সেটা হিন্দি কন্টেন্ট বা সাউথের কন্টেন্ট দিয়ে কি করবো? বাংলা এখনো সিনেমা অনেক জেনারেলি দুপুর থেকে বিকেলের দিকে সন্ধ্যাবেলার দিকে শোজ বেশি থাকে আর কি, মানে সকালের দিকে থাকেই না বলতে, সেটা ঠিকই বলেছো। কিন্তু আমি মানে ওয়ার্ড 2 এর থেকেও আগে মানে গুলিটা দেখতে যাবো। কুলি পাওয়ার হাউস, ওটার জন্যই তো আবার কি। এই ঠিক আছে, আমরা এবার আজকে করে দিই কিছু আজকে ফিল্ম এখানে মেকারের শেষ না। করি। হ্যাঁ, তোমরা তো খাওয়া দাওয়ার খেয়েছো, আমি এই খেতে পারিনি। এই দেখো আমি বলছি শোনো, খাবার রেখে আমি খাবার রেখে মেনুটা কি? এই যে চাউমিন, আমি খেতেই পাচ্ছি না, কারণ আমি কথা বলছি, কথা বলতে বলতে আমি খেতে পারি না বলে আমি খাওয়াটা রেখে দিয়েছি। বাড়িতে কোনোদিনও তো বাড়িতে একটু নিমন্ত্রণ করে তো খাওয়াতে পারো, চাউমিন ফাউমিন চিলি চিকেন। আসো চাউমিন চিলি চিকেন না, বাড়িতে এলে বিরিয়ানি খাওয়াবো, আসো আমার এরকম বাড়িতে। তুমি যদি আসো, রূপম দা তো আসবেই না। কেন? কারণ রূপম দা আমার এলাকাটাকে অ্যাভয়েড করে। কেন আমি জানি না, সেটা রূপম দাই বলতে পারবে। কিন্তু রূপম দা আমার এলাকাটাকে অ্যাভয়েড করে, সিম্পলি অ্যাভয়েড করে। অন্য যে কোনো জায়গায় চলে যাবে, আমার এলাকাতে আসবে না।